আমরা দুটো ক্লাস করব, জোড়া ক্লাস। ওকে, কম্বো কি? কম্বো ক্লাস হচ্ছে মিসলেনিয়াস মাল্টিভিটামিনের সেকেন্ড পার্ট বা নেক্সট পার্ট। অলরেডি মিসলেনিয়াস মাল্টিভিটামিনের আমরা একটা ক্লাস করেছি, এবং সেকেন্ড হচ্ছে যে যেহেতু ডব্লিউবিসিএস এর মেন্স চলে আসছে কাছে, আর মিসলেনিয়াসের যে জিকেল লেভেল আর ডব্লিউবিসিএস এর পরীক্ষা, আমি সবসময় বলি যে কোনোভাবেই মিসলেনিয়াসকে মানে ভারে পরীক্ষা বা চাকরির পদ হিসেবে ছোট হলেও পরীক্ষার যে ডিফিকাল্টি লেভেল কোনোভাবেই ছোট না, কোনোভাবেই ছোট নয়, বরং তার কাঠিন্য ডব্লিউবিসিএস মানের চেয়ে বেশি অ্যাজ পার অ্যাজ দ্য জিএস পেপার বা এই জাতীয় জিনিসগুলো, জিকে ইজ কনসার্ন। তো আমরা এখন কোশ্চেন তো আর আলাদা করে কিছু হয় না, বই আলাদা করে কিছু হয় না, আমরা চলো কম্বো ক্লাস শুরু করে দিই। কীভাবে এটা মিসলেনিয়াসের জন্যে অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউবিসিএস এর মেন্সের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো, তোমরা কোশ্চেনগুলো করতে করতে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন তাড়াতাড়ি পড়ি, সময় কম, পড়া বেশি করে করতে হবে আমাদের। ওকে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 একটা কমেন্ট রয়েছে, একটা উদ্ধৃতি। হ্যাঁ, কি বলছে দেখো উদ্ধৃতিটা কি, কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে উই হ্যাভ নো রাইট, সামওয়ান ইজ সেইং বা ওয়াজ সেইং দ্যাট উই হ্যাভ নো রাইট টু সিজ সিন্দ ইয়েট উই শ্যাল ডু ইট, and a very advantageous, useful and human piece of rascality it will be. I repeat, we have no right to siege Sindh, অর্থাৎ আমাদের সিন্ধু অধিকার করার কোনো অধিকার নেই, বা সিন্ধুকে দখল করার আমাদের কোনো অধিকার নেই। বোঝাই যাচ্ছে সিন্ধু যারা দখল করেছে তাদের মধ্যে কেউ একজন বলেছে, অর্থাৎ নিশ্চয়ই কোনো ব্রিটিশ অফিসার এরকম বলে থাকবেন। অ্যান্ড ইয়েট উই শ্যাল ডু ইট, এবং তাও আমরা এটা করব। অ্যান্ড এ ভেরি অ্যাডভান্টেজিয়াস ইউজফুল, সেটা কি হবে? সেটা আমাদের জন্য খুব কার্যকরী এবং একটা সুবিধাজনক ঘটনা হবে। কি হবে? কোন ঘটনা? সিন্ধুকে ক্যাপচার করা, অধিকার করা, এবং হিউম্যান পিস অফ র্যাসক্যালিটি, এবং মানব কি বলা যায়, মানে মানুষের হিসেবে মানবতার খাতিরে এটা একটা নিছক মূর্খামির কাজ। অর্থাৎ সিন্ধু অধিকার করাটা সোজা বাংলায় বললে যে মানবতার দিক থেকে একটা ভুল বা একটা মূর্খামি, কিন্তু আমরা এটা যদি করি আমাদের কিছু সুবিধে এবং আমাদের কিছু ভালো দিকের রয়েছে। যদিও সিন্ধুকে দখল করার কোনো অধিকারই আমাদের নেই। কোশ্চেন হচ্ছে এই বক্তব্যটা কে বলেছেন? 4টে অপশান রয়েছে, লর্ড লিটন, এলেন বোরক, চার্লস নেপিয়ার অ্যান্ড কলিন ক্যাম্পবেল। সো রাইট অ্যান্সার ইজ দ্যাট, কে বলছে? চার্লস নেপিয়ার। নাও হু ইজ চার্লস নেপিয়ার, হু ওয়াজ চার্লস নেপিয়ার? তোমাকে দেখতে হবে, তোমাকে পড়তে হবে চার্লস নেপিয়ার কেন এরকম একটা সাংঘাতিক কথা বললেন, তার কি পদ ছিল, কি তিনি ডেজিগনেটেড ছিলেন, কোন রোল তিনি হিস্ট্রিতে সিন্ধু দখলের পরিপ্রেক্ষিতে প্লে করতেন। অ্যান্ড অ্যালং উইথ নট অনলি চার্লস নেপিয়ার, ইউ হ্যাভ টু রিড লর্ড লিটন, এলেন বোরো, কলিন ক্যাম্পবেল অলসো, হু ওয়ার দেয়ার। হ্যাঁ, তো ভালো করে তোমাকে পড়তে হবে। আমি বারবার বলছি অ্যাসোসিয়েটেড কোশ্চেন বা রিলেটেড টপিক থেকেও প্রশ্ন আসবে। আমি তোমাকে বলছি নাক পড়ে যাও তো তোমার চোখ পরীক্ষায় আসবে না, এরকম কোনো মানে নেই। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এগেন gives a comment. ওকে, একটা উদ্ধৃতি কোশ্চেন নাম্বার 2 আমাদেরকে দেয়। হোয়াট ইজ দ্যাট? কোশ্চেন নাম্বার 2 বলছে কি, একটা উদ্ধৃতিটা, আওয়ার সিস্টেম অ্যাক্টস ভেরি মাচ লাইক এ স্পঞ্জ, draining up all good things from the bank of river Ganga. আমি রিভার গঙ্গাটাকে ছোট করে রিভার জি লিখেছি, and squeezing them down on the bank of river Thames, said by, কে বলেছে? অর্থাৎ কি হলো, মানে কি হলো? মানে হচ্ছে যে আবার এগেন কথাটা এমন কেউ একজন বলছেন, বোঝাই যাচ্ছে যে তিনি ভারতীয় নন। তার বক্তব্যই যে আমাদের সিস্টেমটা, আওয়ার সিস্টেম অ্যাক্টস ভেরি মাচ লাইক এ স্পঞ্জ, আমাদের ব্যবস্থাপনাটা অনেকটা স্পঞ্জের কাজ করার মতন, বা স্পঞ্জ যেভাবে কাজ করে সেরকম। ড্রেনিং আপ অল গুড থিংস ফ্রম দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা, গঙ্গার তীরের যত ভালো জিনিস আছে আমরা সেগুলোকে শুষে নিচ্ছি। অ্যান্ড স্কুইজিং দেন ডাউন অন দ্য ব্যাঙ্ক অফ রিভার টেমস, এবং সেগুলো থেকে নিয়ে এসে
রিভার টেমসের কাছে সেগুলো নিগড়ে ফেলে দিচ্ছি, অর্থাৎ রিভার গঙ্গার পাশ থেকে সব ভালো জিনিসগুলো তুলে এনে আমরা রিভার টেমসের পাশে সেগুলো ভরে ফেলছি। অবভিয়াসলি কোনো ব্রিটিশ অফিসার বলবেন, হু সেড ইট, কে বলেছিলেন? কোশ্চেন, 4টে অপশানস আর দেয়ার, 4 অপশানস আর দেয়ার। জন সুলিভান, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস অ্যান্ড থমাস মুনরো। অবভিয়াসলি কোশ্চেন তুমি না জানলে দেয়ার ইজ নো স্কোপ টু গেস, ওকে? কেননা প্রত্যেকেই এমন ইম্পর্ট্যান্ট ব্যক্তি এবং প্রত্যেকেই এই সিস্টেমটার সাথে এমন ভীষণভাবে যুক্ত যে কেউ এই কথাটা বলতে পারতেন। বাট হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ জন সুলিভান, অ্যান্ড ইউ হ্যাভ টু নো হু ওয়াজ জন সুলিভান, হোয়াট ওয়াজ হিজ রোল, ওকে? এবং জন সুলিভান যদি মাদ্রাজ রেভিনিউ বোর্ডের সাথে যুক্ত থাকেন, তাহলে অন্যান্য রেভিনিউ বোর্ডের সাথে যুক্ত আর কে রয়েছেন? ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বারবার বলি, টেক্সট রিডিং করতে হবে, খুব গভীরভাবে পড়াশোনা করতে হবে, বাট অ্যাজ দ্য এক্সামস আর অ্যাপ্রোচিং ভেরি নিয়ার, তো সেক্ষেত্রে তার সাথে সাথে খুব বেশি করে এমসিকিউ করতে হবে, এমসিকিউ খুব কোয়ালিটি এমসিকিউ করতে হবে, কেননা দুটো পরীক্ষাই ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। বহুবার আমি এর আগে মিসলেনিয়াসের এক্সামের টাইপ এবং এক্সামের প্যাটার্ন নিয়ে কথা বলেছি, আর ডব্লিউবিসিএসের মেন্স কি হতে চলেছে। মেন্স পরীক্ষা তো এমনিতেই কঠিন হয়, বাট লাস্ট যে ডব্লিউবিসিএসের প্রিলিটা হলো সেটা যারা দিয়েছো তারা আন্দাজ করতে পারো যে মেন্স কি হবে। সুতরাং প্রশ্ন তোমাকে আরও বেশি খুঁড়ে খুঁড়ে পড়তে হবে, সাবজেক্টকে আরও গভীরভাবে চিনতে হবে, বোথ সাবজেক্টিভ অ্যান্ড অ্যানালাইটিক ওয়েতে তোমাকে পড়তে হবে। কোশ্চেন নাম্বার 3, আমরা দুটো কমেন্ট পড়লাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন কি বলছে? হুইচ ইজ কল্ড আইসোলেটেড এক্সপ্রেশন অফ হোয়াইট রেসিজম। 4টে অপশান দেওয়া রয়েছে, 4টেই বিল বা অ্যাক্ট। তার মধ্যে বলা হচ্ছে যে কোনটাকে বলা হচ্ছে আইসোলেটেড এক্সপ্রেশন অফ হোয়াইট রেসিজম, হোয়াইট রেসিজমের আইসোলেটেড একটা এক্সপ্রেশন। 4টে অপশানস আর দেয়ার, কাউন্সিল অফ বিলস, বিল অফ রাইটস, বোস্টন পোর্ট বিল অ্যান্ড ইলবার্ট বিল। তো ইউর অ্যান্সার ইজ দ্যাট দিস ইজ ইলবার্ট বিল। ইলবার্ট বিল ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং or item in the perspective of exam, any exam, প্রচুর পরীক্ষায় আসে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, ইলবার্ট বিলের সাথে রিলেটেড অ্যাসোসিয়েটেড পারসন, সেই সময়ের ভাইসরয়, হোয়াট ইজ দ্য মেন কন্টেন্ট অ্যান্ড থিম অফ ইলবার্ট বিল। তোমাকে খুব ভালো করে আমার ভাই বোনেরা তোমাদেরকে জেনে যেতে হবে, একদম মানে বুঝে যেতে হবে। হ্যাঁ, কেন ইলবার্ট বিল এতদিন পরেও, এত বিল হওয়া সত্ত্বেও এত কন্টেক্সচুয়াল এবং কেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন 4, মোফলা আপরাইজিং ইজ ইন নেচার অফ। অ্যাকচুয়ালি মোফলা আপরাইজিং আমরা যেটা জানি বা পড়েছি সেটা কিসের প্রকৃতিগত বা তার প্রকৃতিটা কেমন? ট্রাইবাল, সেটাকে একটা ট্রাইবাল আপরাইজিং বা মুভমেন্ট। সো মেনি ইম্পর্টেন্ট আপরাইজিং অ্যান্ড মুভমেন্ট আমরা পড়েছি, এবং থ্রু আউট ইন্ডিয়া ব্রিটিশার্সদের বিরুদ্ধে নানা জায়গাতে আপরাইজিং বা রিভোল্ট বা মুভমেন্ট হয়েছে। তো সেই তার মধ্যে মোফলা ওয়ান অফ দোজ মুভমেন্টস। তো জিজ্ঞাসা করা হচ্ছে মোফলার নেচার কি, কেমন ধরনের সেই মোফলা আপরাইজিংয়ের প্রকৃতি ছিল। এটা একটা ট্রাইবাল মুভমেন্ট ছিল, এটা একটা পিজেন্ট মুভমেন্ট ছিল, এটা একটা সিপয় মুভমেন্ট ছিল, অ্যান্ড এটা একটা জেন্ট্রি মুভমেন্ট ছিল। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেন্ট্রি? অবভিয়াসলি আমি বলবো না, তোমরা জেন্ট্রি মানে দেখে নেবে। তো উত্তর কী হবে? এটা আদতে একটা পিজেন্ট মুভমেন্ট ছিল। ওকে, নাও কোশ্চেন নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ পিন্ডারি ওয়াজ সাপ্রেসড বাই। পিন্ডারি দমন কে করেছিলেন? পরীক্ষায় এত ইম্পর্টেন্ট, পিন্ডারি নিয়ে এত কোশ্চেন এসছে। 4টে অপশান রয়েছে, লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, চার্লস টেগার্ট অ্যান্ড রিপন। ওকে, তো পিন্ডারি দমন কোশ্চেনটার উত্তর তো আমি এক্ষুনি বলে দেবই, কিন্তু এখানেই তোমার স্টাডি বা রিডিংটা শেষ হচ্ছে না। তোমাকে জানতে হবে যে পিন্ডারি এক্স্যাক্টলি কী, পিন্ডারি কারা ছিল, পিন্ডারি কাদেরকে ব্যবহার হতো, মানে পিন্ডারিদেরকে নিয়ে কারা যুদ্ধে যেত, পিন্ডারিদেরকে কারা ব্যবহার করতো, পিন্ডারি দস্যুদের মধ্যে 2-4 নেতার নাম কি, পিন্ডারিরা মেনলি কোন ধর্মের মানুষ ছিলেন। ওকে, অনেক প্রশ্ন। এবং বেসিক্যালি আমরা ছোটোবেলায় যে সেই খোকা ঘুমালো পাড়া জুড়ালো যে গানটা গাইতাম, বর্গি এলো দেশে, সেই বর্গিরা বেসিক্যালি যেন পিন্ডারি, বুঝলে, যে পিন্ডারিরাই আসতো। ওকে, তো এরা একদম আদ্যন্ত ভাড়াটে অশ্বারোহী সৈন্য, হ্যাঁ, সৈন্যও বলা যায় না, দুর্বৃত্ত বা গুন্ডা বা দস্যু এরকম আর কি।
হ্যাঁ, তো যাই হোক, পিন্ডারি তোমরা ডিটেল পড়বে। এখানে উত্তর কি, পিন্ডারিকে সাপ্রেস করেছে, পিন্ডারি সাপ্রেস করেছে লর্ড হেস্টিংস। ভুল করে ওয়ারেন হেস্টিংস দিয়ে দিও না। এল হেস্টিংস, ডব্লিউ হেস্টিংস পরীক্ষায় নানা রকমভাবে কোশ্চেন সাজিয়ে গুছিয়ে ভাঁওতা দেওয়ার জন্য চেষ্টা করে, হয়তো পুরোটাই দিল না, এল হেস্টিংস দিল, ডব্লিউ হেস্টিংস দিল, তুমি হেস্টিংস পড়ে গেছো, মনে নেই, কনফিউশন হয়ে গেল। ডোন্ট ডু ইট, ওকে। লর্ড হেস্টিংস, লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস 1772-73 সময় কাজ করেছেন। লর্ড হেস্টিংস তারও অনেক বছর পরে এসছেন। ঠিক আছে, চলো। নাও কোশ্চেন নাম্বার 6, গাকসা, GACSA, গাকসা। হোয়াট ইজ গাকসা? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ গাকসা? মিসলেনিয়াস প্রচুর ফুল ফর্ম জিজ্ঞাসা করে, বাট আমি এখানে 4টে অপশান তোমাদেরকে দেবো না, তার কারণ 4টে অপশান দেওয়ার মতন জায়গাই আমার নেই। আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি গাকসা কি, বাট ইয়োর ডিউটি ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিড গাকসা ইন ডিটেল। গাকসা অর্থাৎ গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লাইমেট স্মার্ট এগ্রিমেন্ট। গাকসা গ্লোবাল অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে মৈত্রী, ফর ক্লাইমেট স্মার্ট এগ্রিমেন্ট। গাকসা একটা চুক্তি হয়েছে, একটা ইন্টারন্যাশনাল চুক্তি। তাতে ভারতের রোল, তাতে ভারত কি সাপোর্ট করছে, ভারত কি একটা সিগনেটরি, ভারত রিসেন্টলি গাকসার ওপরে কোন দেশের সাথে গত 4-5 বছরের মধ্যে চুক্তি সই করেছে গাকসার উপর বেশ করে, এগুলো তোমরা একবার পড়ে নিও। পরীক্ষা কিন্তু গাকসা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7, নেপনগর ইজ ফেমাস ফর। নেপনগর কেন ফেমাস? এর চিরন্তন শাশ্বত প্রশ্ন। নেপনগর ফেমাসের 4টে অপশান আছে, নিউজ প্রিন্ট, অ্যালুমিনিয়াম, হুইল অ্যান্ড এক্সেল প্ল্যান্ট অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সো অ্যান্সার ইজ নিউজ পেপার। নেপনগর নিউজ পেপারের জন্য বিখ্যাত, নিউজ প্রিন্ট, বেসিক্যালি নিউজ প্রিন্টের জন্য নেপনগর ফেমাস। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। সো উই আর ইন দ্য মিড ওয়ে অফ দিস ক্লাস, মিসলেনিয়াস মাল্টিভিটামিন প্লাস WBCS মেন্স NPK। সো হোয়াট ইজ NPK? তোমাদেরকে আগেও বলেছি, এর উপরে প্রশ্ন চলে আসতে পারে। প্রতিটা কথা আমি যা বলবো তার থেকে প্রশ্ন চলে আসতে পারে, প্রতিটা কথা, কেননা কথার বাইরে আমরা একদম অন্য কথা বলি না, বলবো না। তার কারণ মনে রাখবে যে আমরা সবসময় ফোকাসড থাকবো, সবসময় ফোকাসড রাখবো তোমাদেরকে। কোনো আজে বাজে কথা নেই, কোনো বাজে জিনিস হবে না। এবং তার কারণই হচ্ছে তোমরা তো এইটুকু বুঝবার মতন পর্যাপ্ত বড় হয়ে গেছো যে আমাদের কোনো অফলাইন ব্যাচ নেই যে তোমাদের এখান থেকে কিছু পছন্দের কথা বলে তারপরে আলাদা করে অন্য কোথাও পড়াবো, এরকম কিছু নেই। আমাদের যা সবটা তোমরা, আমাদের যা সবটা এখানটায়। সুতরাং শেখাবো এবং শেখানোর বাইরে এবং শিখবো তোমাদের সাথে, পঠন পাঠনের বাইরে আমাদের আর কিছু নেই। তোমরা চাকরি পাবে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তোমরা চাকরি পাবে শুধু না, তোমরা ভালো ভালো চাকরি করবে, তোমরা সর্বভারতীয় স্তরে চাকরিগুলো করবে এবং ভারতবর্ষের প্রত্যেকটা সেকশনে যেন আমাদের বাঙালি ভাই বোনদের নাম ছড়িয়ে পড়ে, এইটুকুই। ওকে, তো তার জন্য জান প্রাণ লাগিয়ে পড়তে হবে, জান প্রাণ লাগিয়ে পড়তে হবে। এবং মনে রাখো যে মিসলেনিয়াস ভালো, যাদের তোমরা যারা এর মধ্যে আছো, তোমরা যদি ভেবে থাকো যে মিসলেনিয়াসের কোশ্চেন আমি BCSEর সাথে পড়বো কেন, এরকম যদিও ভাববে না তোমরা, আমরা জানি। তার কারণ মিসলেনিয়াসের কোশ্চেনের মান ঠিক ততটাই কঠিন হয়, BCSের চেয়ে বেশি কঠিনও হয়ে যেতে পারে। আর BCSের লেভেল তো কোথায় পৌঁছে গেছে। সুতরাং তোমাকে একটা কি বলা যায়, একটা অর্গানিক ওয়েতে একটা হোলসাম প্রিপারেশান লাগবে থ্রু কোশ্চেন নাম্বার 8। 8 নাম্বার কোশ্চেন কি বলছে? 8 নাম্বার কোশ্চেন বলছে বার্ডস ফুট ডেল্টা শোন ইন রিভার। কোন নদীর তীরে, কোন নদীতে বার্ডস ফুট ডেল্টা দেখা যায়? পাখির পায়ের মতন চিহ্ন বিশিষ্ট ডেল্টা দেখা যায়। সো প্রশ্নটার উত্তর আমি তোমাকে এখনই বলে দেবো, বাট দ্যাট ইজ নট দ্য কমপ্লিট সেম। আমি তোমাকে উত্তর বলে দেবো, তুমি পড়ে গিয়েই সেটা করে আসবে, পরীক্ষায় বিজয়ী হয়ে আসবে, ওরকমভাবে হয় না। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাই ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই আরও 3-4টে অ্যাঙ্গেল লুকিয়ে আছে। লুকিয়ে আছে কি? প্রথমত বার্ড ফুটস ডেল্টা শোন ইন রিভার কৃষ্ণা। উত্তর হচ্ছে রিভার কৃষ্ণা। এখন ব্যাপার হচ্ছে যে বার্ড ফুটস ডেল্টা যদি থাকে, তার মানে ডেল্টার অন্যরকম রূপ রয়েছে, তাহলে সেই ডেল্টা কি? অর্থাৎ সব নদী কি বার্ডস ফুট ডেল্টাই তৈরি করে? যেহেতু কৃষ্ণাতেই বার্ডস ফুট ডেল্টা রয়েছে, এইগুলো তো নেই, তার মানে এইগুলো ডেল্টা বার্ডস ফুট ডেল্টা তৈরি করে না। তাহলে এগুলো কি করে? এটাকে অন্য কোনো ধরনের ডেল্টা করে? একটা প্রশ্ন। সেকেন্ড কোশ্চেন কি হতে পারে যে ডেল্টা ছাড়া আর কি করে? তো জেনারেলি দেখা যায়, তোমরা যারা ভূগোল পড়েছো তোমরা দেখবে যে পূর্ব বাহিনী নদীগুলো মেনলি গোদাবরী, কৃষ্ণা, মহানদী,
এগুলোতে বার্ডস ফুট ডেল্টা দেখতে পাওয়া যায়, আমাদের ব্রহ্মপুত্র খুব বড় বার্ডস ফুট ডেল্টা দেখা যায়। তো পূর্ব বাহিনী নদীগুলো পশ্চিম বাহিনী নদীগুলোর মতন নয়। তাহলে পশ্চিম বাহিনী নদীগুলোতে কি তৈরি হয়? সেখানটায় এস্চুয়ারি তৈরি হয়। এই পূর্ব বাহিনীগুলোতে ডেল্টা হয়, পশ্চিম বাহিনীগুলোতে এস্চুয়ারি হয়। না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা অ্যান্ড এস্চুয়ারি? পূর্ব বাহিনীতে এস্চুয়ারি কেন হয় না, পশ্চিম বাহিনীতে ডেল্টা তৈরি কেন হয় না, ডেল্টা ফরমেশন কেন হয় না? এগুলো কিন্তু আদ্যান্ত ভূগোলের প্রশ্ন। আমি তোমাদেরকে যেটা বলে থাকি, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন জিকে অ্যান্ড জিওগ্রাফি। জিকে জিওগ্রাফি যদিও পাশাপাশি মিশে থাকে, একটা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে এটা একটা জিকের প্রশ্ন জিওগ্রাফির মধ্যে থাকলেও, কিন্তু পশ্চিমের নদীগুলোতে, পশ্চিম বাহিনী নদীগুলোতে কেন ডেল্টা ফরমেশন হয় না, এস্চুয়ারি ফরমেশন হয়, এটা একটা জিওগ্রাফির প্রশ্ন। ইউ হ্যাভ টু নো দ্য জিওগ্রাফি। তার কারণ কিন্তু সিভিল সার্ভিস একেবারে জিওগ্রাফির প্রশ্ন দিচ্ছে, আর জিওগ্রাফির ভেতরে জিকের প্রশ্ন দিচ্ছে না। ওকে, তো অনেকগুলো এন্ড এর মধ্যে থাকছে, তোমরা প্রতিটা এন্ড কিন্তু থরলি পড়বে। একটা কোশ্চেন পড়ে পরীক্ষা দিতে যাওয়াটা মূর্খামি। কোশ্চেন নাম্বার 9, লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার। সো ন্যাচারাল রাবারের লার্জেস্ট প্রডিউসার কে? 4টে অপশান দেওয়া রয়েছে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা। উত্তর হবে কি? উত্তর হবে কেরালা। নট অনলি ন্যাচারাল রাবার, এছাড়া কাজু, মশলা, যখনই এরকম ধরনের প্রোডাকশানের কথা আসবে, লার্জেস্ট প্রডিউসার অলওয়েজ রিমেন কেরালা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে কর্ণাটক তাহলে কিসের লার্জেস্ট প্রডিউসার? এটাও পরীক্ষা আসতে পারে, দেখে নেবে কর্ণাটকে কি তৈরি হয়। কফি উৎপাদনের জন্য কর্ণাটকের খ্যাতির কারণ কফি ক রকমের, ঠিক আছে, প্রচুর রিলেটেড প্রশ্ন থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, চলো কোশ্চেন নাম্বার 10, পেরাম্বুর ইজ ফেমাস ফর, হোয়াই পেরাম্বুর ইজ ফেমাস? ওকে, 4টে অপশান রয়েছে, 4 অপশানস আর দেয়ার। ICF ইজ দ্য শর্ট ফর্ম অফ ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি। Next, natural gas mining, question option number 2, 3rd watchmaking, 4th oil refinery. Okay, তো পেরাম্বুর কি? ICF ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির জন্য, রেলের কোচ তৈরি হয় ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির জন্য। পেরাম্বুর চেন্নাইয়ের কাছে, চেন্নাইয়ের অনতি দূরে ওকে অবস্থিত পেরাম্বুর বিখ্যাত। কোশ্চেন নাম্বার 11, হুইচ টেক্সট প্রোভাইডস কিলিং অফ 99 ব্রাদার্স অফ অশোক আসারপিং দা? আমরা শুনেছি গল্প গাথায় নানা রকমভাবে এর শাখা প্রশাখা বিস্তৃত হয়ে উপকথা লোককথা তৈরি হয় যে ধর্মাশোক যখন চণ্ডাশোক ছিলেন, অর্থাৎ অশোক যখন রাজা হন তখন তিনি ভয়ঙ্কর উগ্র উন্মত্ত একজন মানুষ ছিলেন এবং তিনি সিংহাসন পাওয়ার জন্য তার 100 জন ভাইয়ের মধ্যে 99 জনকে তিনি হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। এইসব স্টোরি আমরা পাই। বাট কোশ্চেন ইজ হিয়ার দ্য হোয়াট ইজ দ্য মেন কন্টেন্ট বা মেন টেক্সট যেখানটায় এই ঘটনাটা ডেসক্রিপটিভ আছে, যেখানটায় এই ঘটনাটা হিস্টোরিক্যালি মেনশন রয়েছে, যার থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। সো 4টে অপশানস আছে কোশ্চেনটার জন্য। কি 4টে অপশান? মহাভাষ্য, দীপবংশ, মিলিন্দপাহ, ত্রিপিটক। মিলিন্দপাহ বা মিলিন্দাপাহ, যা খুশি দিয়ে। ওকে, 4টে অপশানের মধ্যে কোন রিডিংটা বা টেক্সটের মধ্যে এই ঘটনাটার উল্লেখ রয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে দীপবংশ। এখন মজাটা হচ্ছে দেখো, অনেক বইতেই দীপবংশ এবং মহাবংশ দুটো টেক্সটেরই নাম আছে। যে মহাবংশ এবং দীপবংশ থেকে আমরা জানতে পারি যে অশোকের 99টা তার ভাইকে খুন করে সিংহাসনে বা হত্যা করে সিংহাসনে বসার ঘটনাটা। এখন অনেকেই এই লাইনটা যদি পড়ে যায় এবং মাথার মধ্যে গেঁথে নিয়ে যায় যে মহাবংশ এবং দীপবংশ, আর প্রথম অপশনটা রয়েছে তো মহাভাষ্য, ও তো মহা দেখেই না প্রথমে মহায় মেরে দেবে। মহাদ্বীপ দুটোই আছে, তার মানে মহাতে হবে। কিন্তু এটা যে মহাবংশ নয়, এটা যে মহাভাষ্য, রিটেন বাই, কমেন্ট সেকশনে জানাবে মহাভাষ্য কে লিখেছে। তো ছেলেদের কনফিউজ করে দেয়, কোশ্চেন এমনভাবে সেট করে, এমন পাশাপাশি শব্দ দিয়ে দেয়, আমাদের মন থাকে কি যে সবসময় ক্যাপচার করব, কত তাড়াতাড়ি জিনিসটাকে ক্যাপচার করে আমরা পেরিয়ে যাব, এবং ক্যাপচার করবো কি ছোটোখাটো ভুল থাকলে আমরা ধরে নেবো যে ওটা আসলে ওটাই, কিন্তু ওটা আসলে ওটা নয়। এই সাইকোলজিক্যাল গেমটা পেপার সেটাররা আমাদের সাথে খেলে থাকে। ক্লিয়ার? সো প্রত্যেকটা কোশ্চেন উত্তর করার আগে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, শব্দটা পড়বে, খটকা লাগলে থামবে, ভাববে না যে ওরা ভুল করে লিখেছে। ওরা ভুল করে লেখেনি, তোমার ভুল করানোর জন্য ওরা ওই রকমভাবে ওটা দিয়েছে। ওকে,
সো এই যে কথাগুলো বলি, কথাগুলো আর কিছু না, আমি তোমাদের চেয়ে কিছুটা বড়, আমি বেশ কয়েকটা তোমাদের মতোই চাকরির জন্য পড়ছি, চাকরির জন্য অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে, তার জন্য কিছু এক্সপিরিয়েন্স আছে মাত্র, বেশ কয়েকটা চাকরি করেওছি, যার ফলে পাস করার অভিজ্ঞতাও রয়েছে, সেইটুকু থেকেই বলি। খুব যে তোমাদের চেয়ে বেশি জানি বা পণ্ডিত কিছু জ্ঞান আছে এরকম কিছুই না, শুধু তোমাদের চেয়ে কিছুটা আগে পড়েছি বলে সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, সো ভালো করে প্রত্যেকটা শব্দ কোশ্চেনের মধ্যে পড়বে, তারপর উত্তরের দিকে যাবে, সোজা কথা এইটা। তাহলে ঘটনাটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, হোয়াট ডাজ কোশ্চেন নাম্বার 12 সে? বলছে যে হু টুক টাইটেল অমিত্রাঘাত ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে অমিত্রাঘাত টাইটেলটা বা পদবিটা বা উপাধিটা কে নিয়েছিলেন? তো উত্তর কি হবে? 4 অপশানস আর দেয়ার, লাইক বিম্বিসার, বিন্দুসার, অশোক, ASH কে হবে? অশোক আর সমুদ্রগুপ্ত। উত্তর হবে কি? বিন্দুসার। না, হু ইজ বিন্দুসার? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিন্দুসার অ্যান্ড অশোক? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিন্দুসার অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য? I hope that you must know. ওকে, কোশ্চেন নাম্বার 13, অল মেন আর মাই চিলড্রেন কে বলেছে? অল মেন আর মাই চিলড্রেন অশোক বলেছেন। কি কনটেক্সটে বলেছেন? যখনই কোনো গুড অ্যাডমিনিস্ট্রেশনের কথা হয়ে থাকে, ঠিক আছে, বা গুড গভর্নেন্সের কথা হয়ে থাকে, তখনই আমরা এই উদাহরণটাকে তুলে দিই যে একজন সম্রাট তেমনই হবে যে তার সাবজেক্টকে, যে তার প্রজাদেরকে, যে তার জনগণকে মনে করছে যে নিজের সন্তানের মতন, অর্থাৎ রাজা বা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রিমিয়ার যারা হবেন তারা সাবজেক্টকে নিজেদের সন্তান তুল্য ভাববেন, তখনই সেটা একটা গুড গভর্নেন্সের জন্ম দেবে বা গুড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করবে। দিস ইজ দ্য, কি বলা যায়, উদাহরণ, চরম পরাকাষ্ঠা এরকম একটা এক্সাম্পল, যে অল মেন আর মাই চিলড্রেন সেড বা রিটেন বাই সম্রাট অশোক। বাট কোশ্চেন হচ্ছে এখানটায় যে এটা কোথা থেকে আমরা পাই? 4 অপশানস আর দেয়ার, তরাই পিলার, মাইনর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট, ফার্স্ট মেজর রক এডিক্ট অ্যান্ড কলিঙ্গ এডিক্ট। উত্তর হবে কি? উত্তর হবে কলিঙ্গ এডিক্ট। আমি বলবো তোমরা একবার গুগলে এটা সার্চ করে নেবে, এটার কোশ্চেনটার কারেক্টনেস, অপশানের কারেক্টনেস, অ্যালং উইথ দ্য তরাই পিলার কি বলছে, মাইনর রক এডিক্ট কি বলছে, ফার্স্ট মেজর রক এডিক্ট কি বলছে। তার কারণ অশোকের এই এডিক্ট আর গুয়া গুম্পা, ঠিক আছে, কোথায় কি লেখা রয়েছে, কোন পিলার থেকে অশোকের কোন জিনিসটা আমরা পাই, পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট যে ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। মনে থাকবে? চলো কোশ্চেন নাম্বার 14 নাম্বার কোশ্চেন কি বলছে? রাজুকা। ওকে, রাজুকা in Maurya administration was the post of superintendent to look after the department of, অর্থাৎ কোশ্চেন হচ্ছে মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনের একটা পোস্ট ছিল রাজুকা। বেসিক্যালি মৌর্য অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হতো এবং সেই ডিপার্টমেন্টের মাথায় এক একজন লোককে রাখা হতো বা মানে একজন ব্যক্তি থাকতেন যাদেরকে বলা হতো সুপারিনটেন্ডেন্ট। ওকে, তো সেই সুপারিনটেন্ডেন্ট তাদের ডিপার্টমেন্টকে সামলাতেন। এখন সেই আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সুপারিনটেন্ডেন্ট, এখন সেই সময়ের তো আলাদা আলাদা নাম ছিল, আলাদা আলাদা ভাষা ছিল, ব্যবহৃত হতো। তো প্রশ্ন হচ্ছে যে রাজুকা এই সুপারিনটেন্ডেন্টটা কোন দপ্তর সামলাত? সোজা কথা 4টে অপশান রয়েছে, মাইন্স, মার্কেট, জাস্টিস অ্যান্ড টোল। সো রাইট অ্যান্সার উইল বি জাস্টিস। পরীক্ষায় প্রচুর আসে রাজুকা নিয়ে কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। তবে অবভিয়াসলি ইউ শুড নো দ্য আদার পোস্টস, আদার নেমস অফ দ্য পোস্ট, সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যাতে অন্য কোনো অপশান থেকে প্রশ্ন চলে আসে। যদি প্রশ্ন করা যায় মাইন্সের সুপারিনটেন্ডেন্টের নাম কি, তো তখন তোমার কিন্তু পারতে হবে সেটা। ক্লিয়ার? চলো, ওকে, চলো উই কাম টু কোশ্চেন নাম্বার 15। 15 নাম্বার কোশ্চেন কি বলছে? 15 নাম্বার কোশ্চেন বলছে কি মিলানকোভিচ অসিলেশন। হোয়াট ইজ মিলানকোভিচ অসিলেশন বা মিলানকোভিচ অসিলেশন ইজ রিলেটেড টু? ভেবো না আমি পড়তে পারছিলাম না, আমি পড়তে পেরেছিলাম, আমি নকশা করছিলাম তোমাদের জন্য। পরীক্ষা এলে তো ওরকমই করবে তোমরা। মিলানকোভিচ অসিলেশন কিসের সাথে যুক্ত, কিসের সাথে রিলেটেড? 4 অপশানস আর দেয়ার, গ্লেসিয়েশন সাইকেল অন আর্থ, শ্যাডো জোন অফ এস ওয়েভ, রিলিফ রেনফল অ্যান্ড কোরিওলিস ফোর্স। পুরো মাথা দিয়ে উড়ে গেছে, এরকম প্রশ্ন পড়লে দুমদুম করে বাড়ি পালিয়ে চলে আসবে, তাই তো? না,
থিংস দ্যাট মিলাঙ্কোভিচ অসিলেশন জিনিসটা তোমাকে পড়তে হবে। রিসেন্ট স্টাডি অন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনভায়রনমেন্টের সাথে রিলেটেড হয়ে রয়েছে এই পরপর দুটো কোশ্চেন আমাদের, মিলাঙ্কোভিচ অসিলেশন অ্যান্ড নেক্সট যে মেডিয়ান জুলিয়ান অসিলেশন বা MJO, তার সাথে পড়তে হবে। পালিয়ে গেলে হবে না, আর শর্টকাটে হবে না, খাটতে হবে। যারা যারা চাকরি পেয়েছে মনে রাখবে তাদের পেছনে প্রচুর পরিশ্রমের ইতিহাস রয়েছে, তুমি বাইরে থেকে হয়তো সেটা দেখে বুঝতে পারছো না যে কখন কোথায় সে খেটেছে। সো মিলাঙ্কোভিচ অসিলেশনের সাথে যুক্ত বিষয়টা হচ্ছে গ্লেসিয়েশন সাইকেল অন আর্থ, শ্যাডো জোন অফ এস ওয়েভ। এটা কি সিসমিক ওয়েভ যেটা হয়, ভূমিকম্পের ফলে যে ওয়েভটা তৈরি হয়, সেই ওয়েভ ভূমিকম্প বিষয়টাকে দুভাবে ডিস্ট্রিবিউট করে। কোনো ওয়েভ অনুভূমিক যায় আর মানে মাটিতে এরকম লেভেলে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে এস ওয়েভ। আর কোনো ওয়েভ এরকম হরাইজন্টাল যায়, তো হরাইজন্টাল যায় আর ভার্টিক্যাল যায়, ওকে, অর্থাৎ কোনোটা মাটি বরাবর যায়, কোনোটা ভেতরের দিক ঢোকে। তো সেই ওয়েভ প্যাটার্ন অনুযায়ী সিসমিক জোন কীরকমভাবে সে তার ভূমিকম্পটাকে ছড়িয়ে দেয়, সেইটার ওপরেই এই ওয়েভগুলো তৈরি হয়ে আছে। তার কোন জায়গায় ওয়েভ ঢেউ লাগে না, সেটা যেটা শ্যাডো জোন, এটা কিন্তু ডিটেল পরীক্ষায় পড়ছে আজকাল। টপিকগুলো ইউপিএসসির জন্য প্রায় 8-10 বছরের পুরনো হয়ে গেছে, সুতরাং বিসিএস এবং মিসলেনিয়াসের জন্য এগুলো কিন্তু এখন রেলেভ্যান্ট ইভেন্ট। কেননা আমরা একটু ওই কোশ্চেনগুলো থেকে পিছিয়ে থাকি, কিন্তু কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কনসেপ্টগুলো জানতে হবে। ইন এনি কেস যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধে হয়, বাংলায় না পাও, ইংরেজি বুঝতে না পারো, আমাকে তোমরা জানিও, আমি এগুলোর ওপর আলাদা আলাদা করে ছোটো ছোটো নোট ক্লাস বানিয়ে তোমাদেরকে দেবো। বাট পালিয়ে গেলে চলবে না, মনে রাখবে যে ওটা আমি ছেড়ে দেবো, ওটা পরীক্ষায় আসবে না, তখনই ভুল করবে, ওটাই পরীক্ষায় আসবে। ওকে, সো করিওলিস ফোর্সও তোমাকে জানতে হবে। একই রকমভাবে আমরা কোশ্চেন নাম্বার 16-এ চলে যাব। হোয়াট ইজ কোশ্চেন নাম্বার 16? মেডেন জুলিয়ান অসিলেশন বা MJO is associated with low pressure, high pressure, temperature inversion and orogenic rainfall. Again there is the concepts, there is so many concepts. ফার্স্ট অফ অল মেডেন জুলিয়ান অসিলেশন তোমাকে পড়তে হবে, আমার এখানে পড়ানোর সময় নেই। সেকেন্ড হচ্ছে যে ছোট করে বলি, যেমন এলনিনো লানিনা আমরা পড়েছি, এই এলনিনো লানিনাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর প্রশ্ন আছে এবং এর উপরে আমি সেপারেট খুব সুন্দর করে বাংলায় ভালো করে বুঝিয়ে ভিডিও করেছি, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে নেবে। হোয়াট ইজ এলনিনো লানিনা পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এলনিনো বা লানিনার বেসের কনসেপ্টের উপর ভিত্তি করে ইন্ডিয়ান যে ভার্সান সেগুলো হচ্ছে এইগুলো MJO, ঠিক আছে, সেটা কিভাবে কাজ করে তোমরা অবশ্যই জানবে। বাট এক্ষেত্রে উত্তর হবে MJO ইজ অ্যাসোসিয়েটেড উইথ লো প্রেসার, ঠিক আছে। এগুলো কিন্তু সবই আমাদের নেচার, এনভায়রনমেন্ট এবং পলিউশন প্রত্যেকটার সাথে রিলেটেড জিনিসগুলো। তো বি কেয়ারফুল, রিসেন্ট কনসেপ্ট খুব চর্চা হচ্ছে, খুব এটার ওপরে পড়াশুনো চলছে, স্টাডি চলছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, টেম্পারেচার ইনভার্সান কি এটাও তুমি শিখবে। এবং দেখো পরপর দু রকমের রেনফল বললাম আমি, রিলিফ রেনফল অ্যান্ড অরোজেনিক রেনফল। রিলিফ রেনফল আর অরোজেনিক রেনফলের মানে কি, এগুলোর তফাৎ কি তোমাকে কিন্তু জানতে হবে। কোশ্চেন নাম্বার 17, মার্পল ইজ অ্যাসোসিয়েটেড উইথ পলিউশন ক্রিয়েটেড ফ্রম অর ডিউ টু ফ্রম। মার্পল কি, মার্পল কি সেটা এখানেই বলে দিচ্ছে, এরকম নয় কোশ্চেন বদমাইশি করেছে তোমাদের সাথে, বলেই দিচ্ছে যে মার্পল একটা পলিউশন। কোশ্চেন হচ্ছে মার্পল পলিউশনটা কোথা থেকে হয়, কার দ্বারা ঘটিত হয়। 4 অপশানস আর দেয়ার, শিপ, এয়ারক্রাফট, প্লাস্টিক অ্যান্ড সাউন্ড। সো উত্তর হবে শিপ। এখন মার্পল, এতদিন তো পলিউশন অন্যরকম পড়েছে, সাউন্ড পলিউশন, প্লাস্টিক পলিউশন, জল দূষণ, বায়ু দূষণ, কথা দূষণ, শব্দ দূষণ এটসেট্রা। মার্পলটা নতুন পলিউশন। বেসিক্যালি মার্পল শব্দটা দুটো শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে মেরিন আর একটা পলিউশন। মেরিন প্লাস পলিউশন দুটো শব্দ মিলিয়ে করেছে মার্পল। সো অবভিয়াসলি মেরিনে তো আর এয়ারক্রাফট, প্লাস্টিক, সাউন্ড চলে না, মেরিনে শিপ থেকেই পলিউশনটা ছড়ায়। শিপ যখন রেকেজ হয়ে যায়, শিপ যখন অয়েল স্পিল করে, ঠিক আছে। তো এটার উপরে ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছে, এটার সাথে ইন্ডিয়া এটার সাথে ইন্ডিভিজুয়ালি কোনো রিসেন্ট দেশের সাথে চুক্তি করেছে, ঠিক আছে।
খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু রিগার্ডিং এনভায়রনমেন্ট এবং মার্পল। ওকে, তো তোমাকে মার্পলের ডিটেল পড়তে হবে, কিভাবে হয়, কেন হয়, এই যে মার্পল যে ইন্টারন্যাশনাল ট্রিটি, তাতে ইন্ডিয়া কেমন একটা পার্টনার, একটা সিগনেটরি, একটা মেম্বার, নাকি একটা ফাউন্ডিং মেম্বার, নাকি ইন্ডিয়ার সাথে রিসেন্ট কোনো দেশের যদি কোনো চুক্তি হয়ে থাকে ইন্ডিভিজুয়াল বাইল্যাটারাল, সেই চুক্তি, সেই দেশের নাম কি? ইউ শুড নো ইট। কোশ্চেন নাম্বার 18, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড ইউজড ইন, বেনজোইক অ্যাসিড কোথায় ব্যবহৃত হয়? 4টে অপশন রয়েছে, ফুড প্রসেসিং, ফার্টিলাইজার, বুলেট প্রুফ জ্যাকেট অ্যান্ড লুব্রিকেট। বুলেট প্রুফ জ্যাকেটটাকে আমি পুরোটা লিখিনি, বুলেট পি জ্যাকেট লিখেছি। এখন কোশ্চেনের উত্তর হচ্ছে বেনজোইক অ্যাসিড জেনারেলি কিসের কাজ করে জানো? ওই ফুড প্রিজারভেটিভের কাজ করে, ডিসইনফেক্ট্যান্টের কাজ করে, ইনফেকশন আটকায়, জিনিসপত্র খাবার দাবার নষ্ট হওয়া থেকে বাঁচায়। তো জেনারেলি ওই ম্যারিনেট করে রাখা, প্রসেস করা, এইসব কাজগুলোতে মেনলি ডিসইনফেক্ট্যান্ট হিসেবে আমাদেরকে বেনজোইক অ্যাসিড ব্যবহার করতে হয়। বেনজোইক অ্যাসিড সম্বন্ধেও 2-4টে লাইন পড়ে নিও। জেনারেল অ্যাপ্লিকেশানের হিসেবে কেমিস্ট্রির থেকে এই কোশ্চেনগুলো কিন্তু প্রায় চলে আসে। কোশ্চেন নাম্বার 19, কেভস ইন বারবারা হিলস নিয়ার গয়া, caves in Barbara Hills near Goa proved important architectural heritage of which dynasty? কোশ্চেন বলছে কি যে বারবারা হিল, গয়া শহরের কাছে বারবারা হিলে যে কেভ আছে বা গুহা আছে, সেই কেভগুলো কোন ঐতিহাসিক বংশের যে আর্কিটেকচারাল হেরিটেজ তার নিদর্শন। ক্লিয়ার? 4টে অপশান রয়েছে ডাইনেস্টি হিসেবে, শুঙ্গ, সাতবাহন, মৌর্য অ্যান্ড কুষাণ। সো উত্তর কি হবে? মৌর্য। মৌর্য পিরিয়ডের আর্কিটেকচারাল হেরিটেজ হিসেবে বারবারা হিলের কেভগুলো খুবই প্রমিনেন্ট। তো তার সাথে সাথে কিন্তু তোমরা এইটুকু আশা করি জানবে, বুঝবে, দেখবে যে শুঙ্গ, সাতবাহন এবং কুষাণের কোনো রকম এরকম আর্কিটেকচারাল নজির বা নিদর্শন স্টিল এক্সিস্ট করে কি না, করলে কোথায় করে, কিভাবে করে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর দিস today's combo class of miscellaneous multivitamin plus WBCS মেন্স NPK is 20 নাম্বার কোশ্চেন কি? মাইনর প্ল্যানেটস সিন মেনলি বিটুইন দ্য অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। অর্থাৎ আমরা তো নবগ্রহ জানি সূর্যের চারপাশে ঘুরছে। ওকে, এখন মার্স এবং জুপিটার এই দুটো গ্রহর যে গতিপথ, অরবিট, এর মাঝখানটায় ছোট ছোট টুকরো টুকরো পাথর, এবড়ো খেবড়ো বড় বড় পাথরের টুকরো এসব পাওয়া যায়, যেগুলোকে বলা হয় মাইনর প্ল্যানেট। ওকে, এবং সেগুলো মাঝে মাঝেই এদিক ওদিক ছিটকে পৃথিবীর ভেতরে চলে আসে, অর্থাৎ আমাদের এখানে এসে পড়ে, কখনো ওদিক চলে যায়, যেগুলো নিয়ে খুব টেনশান থাকে। টেনশান 2-3 রকমের হয়। এক হচ্ছে যে ওগুলো এলে ওর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয়, ওগুলো যদি পৃথিবীতে আসে। 2 নাম্বার, ওগুলো পৃথিবীর সাথে সরাসরি ধাক্কা, বড়ো সাইজের হলে পৃথিবীর ডাইরেক্ট ক্ষয়ক্ষতি হতে পারে, ঠিক আছে। 3 নাম্বার, আমরা যখন কোনো স্পেসে ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ জনিত কোনো কারণে যখন কোনো কিছু পাঠাই ওপরে, সেগুলোর সাথে এগুলো ধাক্কা লেগে এবড়ো খেবড়ো খণ্ড খণ্ড টুকরো ঘুরে বেড়াচ্ছে, বুঝলে, মার্স আর জুপিটারের মাঝখানে। থিংস আর দ্যাট। প্রশ্ন হচ্ছে ওগুলোর নাম কি? 4টে অপশান রয়েছে, অ্যাস্টেরয়েড, এক্সো অ্যাস্টেরয়েড, কমেট অ্যান্ড আলফা স্যাটেলাইট। সো এখানে উত্তর হবে কি? ওগুলো কি বলে? ওগুলোকে বলে অ্যাস্টেরয়েড। পরীক্ষায় আসে, পড়ে দেখো। সো আজকের দিনের জন্য কম্বো ক্লাস এইটুকু। আমরা এরপরে ক্লাস কন্টিনিউ করব। আমি আবার বলছি, কোশ্চেনের প্রিপারেশান কিন্তু তোমরা খুব হাই লেভেলে নিয়ে চলো, সো দ্যাট পরীক্ষায় গিয়ে যেন না কাঁদতে হয়। আফটার কোভিড প্রত্যেকটা জিনিসপত্রের যেমন দাম বেড়েছে, তেমনি প্রশ্নের মানও খুব বেড়ে গেছে। ভয়ঙ্কর রকমের কঠিন প্রশ্ন হচ্ছে। ইভেন যারা মানে কি বলা যায়, আমাদের ভেরি রিসেন্ট যে প্রাইমারি স্কুলের পরীক্ষা হয়ে গেল, তোমাদের মধ্যে যদি কেউ দিয়েছে এসে থাকো, তো সে বুঝবে যে কি কোশ্চেন, হাড় সূচ ফুটিয়ে দিয়েছে হাড়ে, এরকম কোশ্চেন হয়ে গেছে। সমস্ত কোশ্চেনের মান বেড়ে গেছে। সুতরাং ধরেই নাও যে তোমার পড়াশোনার প্রিপারেশনের মান বাড়াতে হবে। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট, তোমরা ইন্টেনশন তোমাদের কাছে আমাদের পুরো ক্লিয়ার। ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে পড়াশুনো করো, এবং ক্লাসগুলো অ্যাটলিস্ট তাদেরকে দাও যাদের বাবাদের বা নিজেদের এতটা পয়সা নেই যে বড় ইনস্টিটিউশন থেকে ভর্তি হয়ে সরাসরি কোচিং নিতে পারে। আই থিঙ্ক যে এখন একটা ছেলে বা মেয়ে যদি চায় যে নিজে নিজে প্রিপারেশান নেবে ফর এনি কম্পিটিটিভ এক্সাম, সো সোশ্যাল মিডিয়া অ্যান্ড
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সাফিসিয়েন্ট মেটেরিয়াল প্রোভাইড করতে পারে, টেলিগ্রাম তাদের জন্য। তো নিজেই প্রস্তুতি নাও। অন্তত সকলে তো ধরো বাইরে গিয়ে বড় জায়গায় প্রস্তুতি নিতে পারে না, বা সেরকম সময়ও তাদের থাকে না। তাদের জন্য আমার এই ক্লাসগুলো, তাদের জন্য আমাদের এই চ্যানেলটাই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। তোমরা প্লিজ তাদেরকে দাও, যাতে বাড়িতে বসে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং বাড়িতে বসে তোমাদের স্বপ্ন সফল হয়। স্বপ্ন সফল করার জন্য অনেকটা টাকা, অনেকটা সময়, অনেকের মুখ ঝামটা যেন ইনভেস্ট না করতে হয় তোমাদেরকে। ওকে, বেস্ট অফ লাক।